নমস্কার, পল্লীবার্তা থেকে প্রদীপ কুমার বিশ্বাস বলছি। নতুন বছরে কোর্ট খুলতেই প্রথম বলে ছক্কা মারল ইডি। লিভস অ্যান্ড বাউন্স কোম্পানির 7.5 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। আর এই লিভস অ্যান্ড বাউন্স কোম্পানির সিইও মুখ্যমন্ত্রীর ভাইপো এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিএমএলএ আইনে যখন কোনো সম্পত্তি বাজেয়াপ্ত করে তখন তাদের কাছে নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে। এখানেও আর্থিক দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়েই এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি আগেই বলেছিল লিভস অ্যান্ড বাউন্স কোম্পানি সন্দেহজনক লেনদেনের মধ্যে রয়েছে। তাদের ইশারা ছিল নিয়োগ দুর্নীতির টাকা ঘুরপথে লিভস অ্যান্ড বাউন্স কোম্পানিতে ঢুকেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন একটা মোড় এসে খাড়া হলো। মুখ্যমন্ত্রীর পরিবারের সংস্থা লিভস অ্যান্ড বাউন্স এর 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বাজেয়াপ্ত করা সম্পত্তির পরিমাণ 7.5 কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে। শুধু সম্পত্তি বাজেয়াপ্তই নয়, মঙ্গলবার ইডির পাশাপাশি সিবিআইও রিপোর্টে তুলে ধরেছে নিয়োগ দুর্নীতির ভয়াবহ চেহারা। দাবি করা হচ্ছে সম্পূর্ণ পরিকল্পিতভাবে ওএমআর শিট জালিয়াতি করার জন্য একটি চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মকে কোনো টেন্ডার ছাড়াই ওএমআর শিট তৈরি এবং তার মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়। শুধু তাই নয়, ওএমআর শিট এমনভাবে ডিজাইন করা হয় যাতে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের বোঝার উপায় না থাকে কোনটা তাদের উত্তর। সরকারি মদতেই সাজানো হয়েছিল দুর্নীতির নকশা, আর এতে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল শিক্ষা পর্ষদ। আর এই সুপরিকল্পিত জালিয়াতির মধ্য দিয়েই লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল অযোগ্য প্রার্থীদের কাছে চাকরির নিয়োগপত্র। আর এই দুর্নীতির টাকা খেটেছিল লিভস অ্যান্ড বাউন্স কোম্পানিতে, এটাই দাবি করেছে ইডি এবং সিবিআই। আর এই লিভস অ্যান্ড বাউন্স সংস্থাটির এখনও সিইও রয়েছেন মুখ্যমন্ত্রীর ভাইপো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবারের সাংসদ, কিন্তু দুবারের নির্বাচনী হলফনামায় যে তথ্য তিনি দিয়েছেন তাতে তিনি এই কথা উল্লেখ করেননি। লিভস অ্যান্ড বাউন্স কোম্পানির পূর্বের ঠিকানা ছিল 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যা মুখ্যমন্ত্রীর বাসভবনের ঠিকানা। এই সংস্থার 2012 থেকে 2014 সাল পর্যন্ত প্রথম ডিরেক্টর ছিলেন অভিষেক ব্যানার্জি। তার মা লতা ব্যানার্জি এবং পিতা অমিত ব্যানার্জি বর্তমানে এই কোম্পানির ডিরেক্টর। একসময় অভিষেক জায়া রুজিরা ব্যানার্জিও এই সংস্থার ডিরেক্টর ছিলেন। সুজয় কৃষ্ণ ভদ্র, যাকে কালীঘাটের কাকু বলা হয়, তিনিও এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। গ্রেপ্তারের পূর্ব পর্যন্ত তিনি ছিলেন এই কোম্পানির সিওও। নিয়োগ দুর্নীতি মামলায় ব্যানার্জি পরিবারের এই পারিবারিক সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করার পথেই এগোলো ইডি। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে ইডি। তাতে জানা যাচ্ছে কোম্পানির 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তারা, কিন্তু এই সম্পত্তির তালিকা তারা প্রকাশ্যে জানায়নি। ইডির দাবি নিয়োগ দুর্নীতির টাকার সঙ্গে সরাসরি যোগ রয়েছে লিভস অ্যান্ড বাউন্স কোম্পানির। এবার হয়তো এই সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন পাঠাবে ইডি। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মুখ্যমন্ত্রীর পারিবারিক সংস্থায় খেটেছে নিয়োগ দুর্নীতির টাকা, আর তার জন্য সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তদন্তকারী সংস্থা। এটা কেবল এ রাজ্য নয়, গোটা দেশেই নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেছেন তিনি।
তারপর বলেছেন, মুখ্যমন্ত্রীর ঠিকানায় মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের দ্বারা মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ডের প্রভাবে অনুপ্রাণিত হয়ে এই সংস্থার দ্রুত উত্থান হয়েছে। অবশেষে এত খোঁজাখুঁজির পর আদালতের ভিতরে আইনজীবীদের ও সাধারণ মানুষের সোচ্চার হওয়া প্রশ্নে বিচারপতিদের লাগাতার প্রশ্নবাণের পরে সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। এত কিছুর পরেও তাদের প্রশ্ন, ভাইপো এখনো নিরাপদে বাইরে আছেন কিভাবে? আপনাদের মনে আছে গত সেপ্টেম্বরে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে লিভস অ্যান্ড বাউন্স কোম্পানির সিইও অভিষেক ব্যানার্জির সম্পত্তির তালিকা পেশ করার নির্দেশ দেয় ইডিকে। ইডি একটি তালিকা পেশও করে। সেখানে অভিষেক ব্যানার্জির কোনো ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তারা উল্লেখ করতে পারেনি। সেই অসম্পূর্ণ রিপোর্টে ক্ষুব্ধ হয়ে আদালত ইডিকে ভর্ৎসনা করে এবং তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে আদালত। একজন সিনিয়র অফিসারকে তদন্ত থেকে বহিষ্কারও করে আদালত। সেই সময় আদালত প্রশ্ন তোলে, লিভস অ্যান্ড বাউন্স কোম্পানির ব্যবসাটা কি? সংস্থার আয় কোথা থেকে হয়? নির্দিষ্টভাবে তাদের কিসের ব্যবসা? আদালতের নির্দেশ ঠেকাতে বহুত আইনি লড়াই চালিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু শেষ পর্যন্ত তদন্তের আওতা থেকে বেরিয়ে আসতে পারেননি। অভিষেক ব্যানার্জিকে আদালত নির্দেশ দেয় ইডির কাছে সংস্থার ও তার নিজের সম্পত্তির খতিয়ান জমা করতে হবে। ডিসেম্বরে অভিষেক ব্যানার্জি 5,000 পাতার নথি জমা করে ইডি অফিসে। এর আগে ইডি আদালতে যে চার্জশিট জমা করে তাতেই সামনে চলে এসেছিল লিভস অ্যান্ড বাউন্স কোম্পানির প্রসঙ্গ। তাতেই জানা যায় কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের সংস্থা এসডি কনসালটেন্সির মাধ্যমেই চাকরি বিক্রির 95 লক্ষ টাকা ঢুকেছিল লিভস অ্যান্ড বাউন্স কোম্পানিতে। এর পাশাপাশি সিবিআই আদালতে জানায় কিভাবে এস বসু রায় কোম্পানিকে ব্যবহার করে ওএমআর শিট জালিয়াতি করা হয়েছিল। আদালতে সিবিআই এর আইনজীবী জানায় 2022 সাল পর্যন্ত এস বসু রায় কোম্পানিটি ছিল একটি চার্টার্ড ফার্ম। তারপরে হঠাৎ সেটা ডাটাবেস ও সফটওয়্যার বেস কোম্পানিতে পরিণত হয়ে যায়। কোনো টেন্ডার ছাড়াই 2014 সালে প্রাথমিক টেট পরীক্ষার ওএমআর শিট তৈরি করা থেকে মূল্যায়ন দুটো কাজই এই সংস্থাকে দেওয়া হয়েছিল। আর এই কোম্পানির জন্য পর্ষদ অফিসে ছিল একটি ঘরও। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই কোম্পানিকে সামনে রেখে পিছন থেকে একটা প্রভাবশালী চক্র গোটা দুর্নীতিটিকে সাজিয়েছিল। দুর্নীতিকে এক প্রাতিষ্ঠানিক শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়। সিবিআই এমন সব দাবি করেছে যা শুনে আপনাদের চেতনা হ্যাং হয়ে যেতে পারে। অযোগ্যদের চাকরি পাইয়ে দেবার জন্য এস বসু রায় সংস্থার মাধ্যমেই নম্বরের হেরাফেরি করা হতো, আর যাদের চাকরি পাইয়ে দেওয়া হবে তাদের নাম প্রকাশের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি পোর্টালও খুলেছিল। সেটাও ছিল সম্পূর্ণ আইন বিরুদ্ধ। এই সংস্থার মাধ্যমে ওএমআর শিট এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে কোনো প্রার্থী তাদের উত্তরপত্র চিনতেই না পারেন। ডিজাইনের মধ্যে আরও একটি জাদু ছিল, যাতে একটা রোল নম্বরে একাধিক রেজিস্ট্রেশন করা যায়। তাহলে বোঝার চেষ্টা করুন এই দুর্নীতির পিছনে কতটা সূক্ষ্ম মস্তিষ্ক কাজ করেছিল। এই দুর্নীতি মামলার আইনজীবী ফিরদৌস শামীম বলেছেন, এদিন ইডি ও সিবিআই এর দুটি রিপোর্টেই স্পষ্ট একেবারে পূর্ব পরিকল্পিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি এটা, আর এর সঙ্গে সম্পূর্ণ জড়িয়ে রয়েছে শাসক দল। সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
তল্লাশি চালায়, যা আপনাদের মনে থাকার কথা। যাদের বাড়ি এবং অফিসে তল্লাশি চালানো হয় তারা হলেন ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম, দেবরাজ চক্রবর্তী, যিনি আবার তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী, কলকাতার 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়ি। শোনা যায় এই বাপ্পাদিত্য প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। পাটুলি এলাকার তৃণমূল নেতা সৌরভ ঘোষ, কোচবিহারের সজল কর, মইদুল ইসলাম। জানলে অবাক হবেন এদের বিরুদ্ধে অভিযোগটা কি। এরা টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেবার এজেন্ট হিসেবে কাজ করেছেন। প্রতিবেদন শেষ করার আগে বলি, আদালত নিয়োগ মামলা তদন্তের সময়সীমা বেঁধে দিলেও এই মামলা এতটাই সংগঠিতভাবে করা হয়েছে এবং এর শিকড় এত গভীরে, সঠিক তদন্ত হতে হয়তোবা সময় লাগবে, কিন্তু অপরাধীরা শেষ পর্যন্ত পালাতে পারবে না। যারা আপনারা বিরক্ত হচ্ছেন এবং সেটিংয়ের গল্পে বিশ্বাস করছেন তাদের উদ্দেশ্যে বলি, কোনো সেটিং কাজ করবে না। আদালত এবং বিচারপতিদের এবং আইনজীবীদের অতন্দ্র প্রহরা রয়েছে এই মামলার উপর। এই ভিডিওর শেষ মুহূর্তে যে খবর, তাতে কালীঘাটের কাকুকে এসএসকেএম হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে ইএসআই জোকা কেন্দ্রীয় সরকারের হাসপাতালে। তার তোড়জোড় চলছে। এটা যে হবে তা কিন্তু বিচারপতি অমৃতা সিনহার রুদ্ধদ্বার শুনানি থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। এবার হয়তো কাকুকে কথা বলতেই হবে, আর কাকু কথা বললে তার ফল যে কী হবে সেটা আপনারা অবশ্যই অনুমান করতে পারছেন। এই মামলার সর্বোচ্চ মাস্টারমাইন্ড সেদিন গ্রেপ্তার হবেন। নমস্কার, ভালো থাকবেন।